শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ব্রেইনওয়াশ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবকোষের টিস্যু শুরু করবো। তোমরা সবাই জানো যে চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা ওয়ান শট ক্লাস। আমরা চেষ্টা করবো 2 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে দেওয়া। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবো, আশা করি তোমরা অনেক উপকৃত হবো। তাহলে আজকের টপিকগুলো আমরা দেখে ফেলি। আমাদের প্রথম টপিক হচ্ছে জীবকোষ ও কোষের প্রকারভেদ। এবার হচ্ছে কোষের অঙ্গাণু, মানে একটা কোষের ভিতরে কী কী অঙ্গাণুগুলো আছে সে সম্পর্কে আমরা আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঝিল্লিযুক্ত মানে হচ্ছে আবরণযুক্ত, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর ঝিল্লিবিহীন হচ্ছে আবরণবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এরপর হচ্ছে সরল টিস্যু বা সিম্বল টিস্যু। এই দেখো আমাদের প্রথম টপিক হচ্ছে জীবকোষ। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমরা কোষ চ্যাপ্টার করতেছি, এখন একটা কোষ দেখতে কীরকম হতে পারে। চলো তোমাদের একটা ধারণা দিই। আমরা একটা 3D মডেল দেখি। এই যে দেখো সবাই, এটা হচ্ছে উদ্ভিদের কোষ, যেটা বাইরে থেকে দেখতে এরকম। যেমন দেখো, এই যে এটা হচ্ছে কোষের আবরণ বা ঝিল্লি, যেটা দিয়ে কোষ অঙ্গাণুগুলো আরও সুরক্ষিত থাকে। এরপর আমার কোষের ভিতরে দেখতেছো বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে নিউক্লিয়াস। তারপর এই যে পানির মধ্যে দেখতেছো এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এবার গোল যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে রাইবোজোম, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো দেখতেছো, যার সাথে যদি গোল দেখতেছো যে বললো রাইবোজোম যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকে তাহলে এগুলো হচ্ছে অমসৃণ। তাহলে আশা করি তোমরা কোষ সম্পর্কে একটা ধারণা পেয়েছো, কোষটা আসলে দেখতে কীরকম। এই দেখো কোষগুলো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে ঠিক এরকমই দেখাবে তোমাদের। এই যে এটা। তাহলে এখন আমরা টপিকে যাই। এই দেখো কি বলছে, জীবকোষ হচ্ছে জীবদেহের একক। তাহলে কোষ কি? জীবদেহের এককে কোষ। লোয়ে, বিজ্ঞানী লোই এবং সিকেভিস 1969 সালে বৈষম্যভেদ্য বা সিলেক্টিভলি পারমেবল পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কি বলেছেন? কোষ বলেছেন। তাহলে কোষ কি আমরা দেখলাম, কোষ হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তাহলে কোষের সংখ্যা দিলে তোমরা এই সংখ্যাটা দিবা, একেবারে একে এক পাবা। তাহলে কোষ কি তোমরা বুঝতে পারছো? আমরা স্লাইডে যাই। এই দেখো, এটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষ। মানে একটা আদর্শ উদ্ভিদ কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জড় বস্তু সমূহ, আর একটা হচ্ছে কোষস্থ সজীব বস্তু বা প্লুটোপ্লাজম। একটু আগে যে তোমাদের দেখালাম ডায়াগ্রামে। এরপর হচ্ছে জড় বস্তুকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে কোষস্থ নির্জীব বস্তুসমূহ। আর সজীব বস্তুসমূহ কী রয়েছে? একটা হচ্ছে কোষ ঝিল্লি, যেটা দিয়ে কোষগুলো আবৃত থাকে, আর কোষের অঙ্গাণুগুলো আবৃত থাকে। আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আবার কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম, নিউক্লিয়ার অণু। এগুলো আমাদের সামনে আসবে, আর বিস্তারিত তোমরা জানতে পারবে। এখন শুধু একটা ধারণা দিতেছে আর কি তোমাদের। এবার কোষীয় অঙ্গাণুর মধ্যে আমাদের আছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, গোলজি বডি, কোষগহ্বর, মাইক্রোটিউবুলস। এগুলো অবশ্য তোমাদের এখন লাগবে না, এগুলো ইন্টারমিডিয়েটে লাগবে তোমাদের। তাহলে আমরা এখন পরের জিনিসগুলো দেখি। এই যে এটা তোমাদের লাগবে, কি বলছে? কোষের প্রকারভেদ। যেমন কি একটা কোষকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, একটা হচ্ছে কাজের ভিত্তিতে, আর একটা হচ্ছে প্রকৃত কোষের গঠনের ভিত্তিতে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায় আবার? একটা 2 ভাগে, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। যেমন তোমরা বলতে পারো, ভাই আদি কোষ কি? প্রথম চ্যাপ্টারে তোমাদের বলছিলাম, আবারও বলি। আদি কোষ হচ্ছে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে বলে আদি কোষী জীব। আর যাদের নিউক্লিয়াস সুগঠিত, মানে নিউক্লিয়াসের প্রত্যেকটা অঙ্গাণু এবারে সুষ্ঠুরূপে অবস্থিত, তাদেরকে সুগঠিত নিউক্লিয়াসযুক্ত, তাদের হচ্ছে প্রকৃত কোষী জীব। আর কাজের ভিত্তিতে হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ হচ্ছে সোমাটিক সেল,
আর জননকোষ হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। দেহকোষ হচ্ছে, দেহকোষের কাজ কি তোমরা বলতে পারো? দেহকোষের কাজ হচ্ছে মানে দেহকোষ দেহ গঠনে অংশ নেয়, আর জননকোষ হচ্ছে একটা কোষের জনন অঙ্গাণুগুলো গঠনে অংশ নেয়। আর প্রকৃত কোষের গঠনের ভিত্তিতে আবার কোষ দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। পরে দেখো কি বলছে, এই যে আমাদের কোষের সংখ্যাটা স্লাইডে দিয়ে রাখছি, তোমরা মুখস্থ করে ফেলবা, একবারে টিএম ঠাটা মুখস্থ করে ফেলবা। দেখো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের, একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। যেমন আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, মানে যাদের নিউক্লিয়াস সুগঠিত না তারা হচ্ছে আদিকোষী বা প্রাককেন্দ্রিক কোষ। এই ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। তাহলে অর্গানগুলো কোথায় ছড়ানো থাকে? সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে কি থাকে? রাইবোসোম থাকে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ দিয়ে দিবি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এসব কোষে কী থাকে না? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে কী থাকে? রাইবোসোম থাকে। রাইবোসোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণকারী। আর ক্রোমোজোমে কেবল কী থাকে? ডিএনএ থাকে। নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়ায় এ ধরনের কোষ পাওয়া যায়। নীলাভ সবুজ শৈবালের আরেক নাম হচ্ছে নস্টক। আশা তোমরা বুঝতে পারছো, আর উদাহরণগুলো মাস্ট করবো। তোমরা বুঝতে পারছো। এরপর আমরা দেখি এরপর কি বলছে, এরপরটা হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এসব কোষের নিউক্লিয়াসগুলো সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয়াস পরিবেষ্টিত। এসব কোষের রাইবোসোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। আর আদিকোষে আমরা বলছি রাইবোসোম, শুধু রাইবোসোম থাকে আর বাকি অঙ্গাণুগুলো অনুপস্থিত থাকে। এই ক্রোমোজোমের ডিএনএ, আরএনএ, এর হিস্টোন প্রোটিন ও অন্যান্য উপাদান থাকে। এই হিস্টোন প্রোটিন কোথায় থাকে? ডিএনএতে থাকে। অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পারছো। এরপর দেখি আমরা এই দেখো কোষের প্রকারভেদ। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের, একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল, যেটা আমরা পড়ে আসছি আগে, আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। এই জনন কোষকে রিপ্রোডাক্টিভ সেলও বলা হয়। বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। বহুকোষী জীবের দেহ গঠনে কি দেহকোষ বা সোমাটিক সেল অংশগ্রহণ করে? এরা মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। মাইটোসিসের মাধ্যমে হয় মানে মাতৃকোষের গুণাগুণ। দেখো মাতৃকোষের গুণাগুণ বজায় থাকে। তার মানে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা জানি একটা মাতৃকোষের যে গুণাগুণ থাকে, অপত্য কোষ সব সেম গুণাগুণের হয়ে থাকে, অর্থাৎ মাতৃকোষের গুণগত মান বজায় থাকে। মানে একটা যে মাতৃকোষ যদি n হয়, অপত্য কোষ হবে n, মাতৃকোষ যদি 2n হয়, অপত্য কোষ হবে 2n। তাই দেহের বৃদ্ধি ঘটে বিভিন্ন অঙ্গতন্ত্র প্রত্যঙ্গ গঠনে অংশগ্রহণ করে। তাহলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনে কি অংশগ্রহণ করে? দেহকোষ অংশগ্রহণ করে। আর হচ্ছে জননকোষ বা রিপ্রোডাক্টিভ। দেখো মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষে বিভাজন ঘটে। তাহলে মাইটোসিস ঘটে দেহকোষ বিভাজনের সময়, আর জননকোষ বিভাজনের সময় কি ঘটে? মিওসিস, এবং জননকোষ উৎপন্ন হয়। অপত্য জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। তাহলে মাইটোসিসে সংখ্যা বিভাজন ক্ষমতা মানে মাতৃকোষের বিভাজন অপত্য কোষের বিভাজন সেম থাকে।
আর অপত্য জনন আর মিওসিসে অপত্য জননকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এরপর দেখো পুং এবং স্ত্রী জননকোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সহায়তা করে। পুং এবং স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রধান কোষটিকে কী বলে? জাইগোট। মানে একটা মাতৃকোষ হচ্ছে এন, আর পুং মানে পুং জননকোষ হচ্ছে এন, আর প্লাস স্ত্রী জননকোষ হচ্ছে এন, মিলে ডিপ্লয়েড বা টু এন অপত্য কোষের সৃষ্টি করে। এটা হচ্ছে ডিপ্লয়েড। ফলে বংশগতির দ্বারা বজায় থাকে। আর জননকোষ বা রিপ্রোডাক্টিভ সেল যদি না থাকতো তাহলে কোষের সংখ্যায় বৃদ্ধি হতো না, এক কথা কোষ মারা যেত, মানে আমাদের বংশগতি বিলুপ্তি হয়ে যেত। তাই জাইগোট বরাবর বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে। তাহলে জীবদেহ গঠনে কয়টা কোষ কাজে হয়? কয়টা কোষের প্রয়োজন হয়? একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল যা দেহ গঠন করে, আরেকটা হচ্ছে জননকোষ বা রিপ্রোডাক্টিভ সেল যা জননকোষ উৎপন্ন করে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এরপর আমরা দেখি ওরা হচ্ছে কোষের অঙ্গাণুসমূহ। এখন আমরা অঙ্গাণুগুলো পড়বো। কি বলছে? প্রোটোপ্লাজম। কোষের ভেতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলের মতো যে বস্তুটা থাকে তা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে কি? কোষের ভিতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলের মতো বস্তুটাকে প্রোটোপ্লাজম। কোষঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। এই তো তোমাদের কোষঝিল্লিটা দেখায়। এখন তোমরা বলতে পারো ভাই কোষঝিল্লি কি? হ্যাঁ, মানে একটা কোষ যে পর্দা দ্বারা আবৃত থাকে সেটা হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লির ভিতরে সব অঙ্গাণুগুলো সুরক্ষিত অবস্থায় থাকে, মানে কোষঝিল্লি অঙ্গাণুগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে। তোমাদের চিত্রটা দেখালে তারা বুঝতে পারবে। এই যে চিত্রটা লক্ষ্য করো, এটা হচ্ছে একটা প্লান্ট সেল। এই সবগুলো অঙ্গাণু, যে বাইরের আবরণটা, এই বাইরের আবরণটাই হচ্ছে সেল মেমব্রেন বা কোষঝিল্লি। এই যে কোষঝিল্লির সব অঙ্গাণুগুলো যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, তারপরে গোলগি বডি, এগুলোকে আবৃত করে রাখছে। তাহলে উদ্ভিদ কোষ, তাহলে কি বলবো? উদ্ভিদ কোষ যে পর্দা দ্বারা আবৃত থাকে সেটা হচ্ছে কোষঝিল্লি বা সেল মেমব্রেন। আর কোষঝিল্লি বা সেল মেমব্রেন যা কিছু আছে তার সবই প্রোটোপ্লাজমের অংশ। কিসের অংশ? প্রোটোপ্লাজমের অংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা কোষঝিল্লি থেকে এই যে দেখো, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমা লেমা বলে। কোষঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই। ভিলাই বা বিলাস অর্থ হচ্ছে ভাঁজ। তাহলে মাইক্রোভিলাই হচ্ছে কোষঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই। এটি কী দিয়ে তৈরি? এটি প্রধানত লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। তোমাদের প্রশ্ন করতে পারে, এমসিকিউ দিতে পারে, এই যে কোষঝিল্লি কী নিয়ে গঠিত? এটা হচ্ছে প্রোটিন, লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। এরপরে কোষঝিল্লি একটি বৈষম্যবেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। তাহলে কোষঝিল্লি কি বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে, আর কিসের মাধ্যমে? অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে তোমরা বুঝতে পারছো। এরপরে দেখি আমরা এখানে কোষঝিল্লির একটা ডায়াগ্রাম আছে। এই দেখো কোষপ্রাচীর একটা ডায়াগ্রাম। এটা দেখো তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এই দেখো, এটা হচ্ছে একটা কোষপ্রাচীর। এখানে তিনটা লেয়ার দেখা দিতেছে। এটা হচ্ছে দেখো, এই লেয়ারটা হচ্ছে মাঝখানে যে একটা লেয়ার, এই যে মাঝখানের লেয়ারটা হচ্ছে কি? মধ্যপর্দা। এরপর বাইরে দেখো আর একটা লেয়ার আছে, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাথমিক প্রাচীর। এরপরে আরেকটা আছে বা স্তর, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই দেখো দুইটা কোষ প্রাচীরের মধ্যবর্তী স্থানে খালি জায়গা রয়েছে, এটাকে বলছে পিট পেয়ার বা কুপ এলাকা। এগুলো অবশ্যই তোমাদের লাগবে তোমাদের বোঝার সুবিধার জন্য ডায়াগ্রামটা আছে কি। তাহলে কোষ প্রাচীর, এই দেখো বাইরের মাঝখানের স্তরটা বা বাইরের স্তরটা হচ্ছে মধ্যপর্দা, এরপরের স্তর হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর সবচেয়ে বাইরের স্তর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর।
তাহলে কোষ প্রাচীর সম্পর্কে তোমরা বুঝতে পারছো আশা করি। এরপরে আমাদের কি আছে, হ্যাঁ, এখন কোষ প্রাচীর বৈশিষ্ট্য দেখি আমরা। চলো, এই তো একটা কোষ প্রাচীর দেখো। কোষ প্রাচীর মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে কোষ প্রাচীর কিসের মধ্যে থাকে? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। এই যেগুলো মুখস্থ করবা। তাহলে কোষ প্রাচীরে কী কী উপাদান থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, পেকটিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এই দেখো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। থাকে কোষ প্রাচীর কি? কাইটিন দিয়ে গঠিত। এটা কিন্তু এমসিকিউতে দিবে, মানে দিবে। তোমাকে বলতে পারে ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বস প্রশ্ন। একবার না একবার এটা আসবেই তোমাদের। তাহলে বারবার এটা মুখস্থ করে রাখবে। কোষ প্রাচীর কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? কাইটিন দিয়ে গঠিত। আর ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এরপর তুমি যে দেখেছিলাম প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট। মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি হয়। এই প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে, যাকে কূপ বলে। ওই যে খালি জায়গাটা দেখেছিলাম আমরা, তার আবার জায়গা এই ধরনের এই খালি জায়গাটা, মধ্যবর্তী স্থান ফাঁকা জায়গাটাকে পিট পেয়ার বা কূপ এলাকা বলে। এরপর কি কোষ প্রাচীরে কোষকে দৃঢ়তা প্রদান করে। তো কোষ প্রাচীরের কাজটা করবে, কোষ 2 মার্কে দিতে পারে। তাহলে আমরা দেখি কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে, পাশের কোষের সাথে প্লাজমোডেসমাটা বা আনুবীক্ষণিক নালিক সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে কোষ প্রাচীর কী করে? কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে, পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষার জন্য কী সৃষ্টি করে? প্লাজমোডেসমাটা বা আনুবীক্ষণিক নালী সৃষ্টি করে। তাহলে কোষ প্রাচীরের বৈশিষ্ট্যগুলো আমরা করে ফেললাম, এটা মুখস্থ করে ফেলবা তোমরা। এরপরে দেখি কি আছে। এরপর টপিক কি? এরপর টপিক হচ্ছে আমাদের ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঝিল্লিযুক্ত মানে হচ্ছে আবরণযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কি বলছে? কোষগহ্বর। সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় বা একটা গহ্বর দেখা যায়, সেগুলো হচ্ছে কোষগহ্বর। এর প্রধান কাজ হচ্ছে কোষরস ধারণ করা, বিভিন্ন ধরনের অজৈব লবণ যেমন আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই কোষরসে থাকে। এবং কোষগহ্বর দেখতে তোমাদের কিরকম? কোষগহ্বরটা হচ্ছে, দ্বারা তোমাদের দেখায়। এই যে দেখো, এই যে গহ্বরটা, এটাই হচ্ছে আমাদের কোষগহ্বর। তাহলে এই কোষগহ্বর কারণে কিন্তু নিউক্লিয়াসটা বাম দিকে সরে যায়। কোষগহ্বর। তাহলে আমাদের ঝিল্লিযুক্ত অঙ্গাণু কোনটা হচ্ছে? কোষগহ্বর। তাহলে আমরা বুঝতে পারছো কোষগহ্বর কোনটা। তাহলে কোষগহ্বরের কাজ কি? অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি কোষগহ্বরের কোষরসে থাকে। এরপরে কি? এরপরে অঙ্গাণুগুলো আমরা দেখি। এই যে দেখো, লাইসোজোম। লাইসোজোম কি? লাইসোজোম জীবকোষকে জীবাণু থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবকোষগুলোকে হজম করে ফেলে। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়, কখনো কোষটি মারা যায়। তাহলে লাইসোজোম কি? লাইসোজোম হচ্ছে আমাদের জীবাণুর থেকে রক্ষা করে। তাহলে জীবাণু হজম করতে কোনটি সহায়তা করে? লাইসোজোম। লাইসোজোম কিন্তু অটোফেগি করে। অটোফেগি অঙ্গাণু করলে তোমরা বলবো লাইসোজোম। বই থেকে দেখি আমরা, ওই যে এটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম। তাহলে লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুকে হজম করে ফেলে। এরা পরিপাকী উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করে থাকে, তাই অঙ্গাণুর সংস্পর্শে এলেও হজম হয় না। কি বলছে? দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশের অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়, কখনো কখনো কোষটি মারা যায়। তাই লাইসোজোমকে অটোফেগি
অঙ্গাণু বলা হয়ে থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাকে যদি বলে জীবাণু বক্ষণকারী অঙ্গাণু বা অটোফেগি কোন অঙ্গাণুটি অটোফেগি করে থাকে, তাহলে বলবা কি লাইসোজোম। এরপরে কোন অঙ্গাণু আছে আমাদের? এই দেখো আমাদের মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু 100% মুখস্থ করবো। এটা সিকিউতে আসবে মানে আসবে মানে আসবে আসবে প্রতিবারই আসে। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়াটা দেখি আমরা রিংটা পড়ি, পরে চিত্র দেখে বোঝার চেষ্টা করবো। এই দেখো মাইটোকন্ড্রিয়া শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণুটি 1886 সালে আবিষ্কার করেন রিচার্ড ওলম্যাট এবং এর নাম দেন কি বায়োপ্লাস্ট। তবে বর্তমানে প্রচলিত নামটি দেন প্যান্ডা। এটি 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। ভেতরের স্তরটি ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, এদের ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, অক্সিজোম বলে। অক্সিজোমের উৎসেচকগুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকে ম্যাট্রিক্স, জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। এমসিকে দিতে পারি। শ্বসন ক্রিয়ার 4টি ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিডাল ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র ইত্যাদি হচ্ছে শ্বসন ক্রিয়ার ধাপ। এই শ্বসন ক্রিয়ার ধাপগুলোর মধ্যে প্রথম ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র। অংশগ্রহণকারীর সব উৎসেচক এতে উপস্থিত থাকা এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। তাহলে কোন ধাপ মাইটোকন্ড্রিয়া ঘটে না? শ্বসনে গ্লাইকোলাইসিস। আর দ্বিতীয় চতুর্থ ধাপ অর্থাৎ ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় ঘটে থাকে? মাইটোকন্ড্রিয়া সংঘটিত। এই দেখো এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা বলবা, এমসিকিউ অবশ্যই অবশ্যই আসবে তোমাদের। জীব তার বিভিন্ন কাজে শক্তি খরচ করে, কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। এই দেখো প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, তবে কিছু কিছু সুপরকেন্দ্রিক কোষে যেমন ট্রিগোমোনাস, মনোস্যাকারোমোনাস ইত্যাদি মাইটোকন্ড্রিয়ায় অনুপস্থিত। তাহলে তোমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে ধারণা পাইছো। এখন আমরা চিত্র থেকে বোঝার চেষ্টা করব। এই দেখো মাইটোকন্ড্রিয়ার চিত্র। এই দেখো এই বাইরের আবরণটা কি স্তর বিশিষ্ট আবরণ দ্বারা গঠিত। আমরা দেখছিলাম মাইটোকন্ড্রিয়া। তাহলে বাইরের আবরণটা হচ্ছে বহিঃঝিল্লি, আর ভেতরে যেটা আবরণটা দেখতেছো এটা হচ্ছে অন্তঃঝিল্লি। আর মাইটোকন্ড্রিয়ার ভাঁজকে আমরা কি বলি? ক্রিস্টি। এই দেখো একটা ভাঁজ, দুইটা ভাঁজ, এই ভাঁজগুলোকে বলে ক্রিস্টি। আর যে গুলো দেখতেছো এগুলো হচ্ছে অক্সিজেন, এই যে অক্সিজেন। আর ভিতরের গুলো হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে মাইটোকন্ড্রিয়া তোমরা গঠনটা বুঝছো। আর এটা চিত্রটা অবশ্যই অবশ্যই চিত্র বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। বারবার বলতেছি এটা সিকিউতে 100% আসবে। তাহলে ভালো করে এটা মুখস্থ করবো মাইটোকন্ড্রিয়াটা। আর এদিকে আমি দেখাই দিচ্ছি, ধরো আমি তোমাদের একে দেখাইতেছি, ধরো নিজে প্রথমে একটা মাইটোকন্ড্রিয়ার বহিঃঝিল্লিটা দিবা। আমরা জানি দ্বিস্তর বিশিষ্ট মাইটোকন্ড্রিয়া, তাহলে আমরা বহিঃঝিল্লি দিয়ে দিলাম। এখন অন্তঃঝিল্লি দেবো। আমি তো ল্যাপটপে করতেছি তাই বেশি সুন্দর হবে না, তোমরা খাতায় প্র্যাকটিস করবো। এই দেখো এখন ভাঁজগুলো দেবো। এরপর আমরা অক্সিজেনগুলো দিয়ে দিই। এভাবে তোমরা অক্সিজেনগুলো দিয়ে দিবা। এখন ম্যাট্রিক্সগুলো দিয়ে দিই আমরা।
এই যে ভিতরে ফাঁকা জায়গাগুলোতে দিয়ে দিবে। হয়ে গেল আমাদের মাইটোকন্ড্রিয়া। দেখতে করে সহজ, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলেই পেরে যাও। এটা হচ্ছে আমাদের বই ঝিল্লি। এগুলো হচ্ছে বাসগুলো হচ্ছে কি ক্রিস্টি। এরপর গোল গোল ডটগুলো হচ্ছে, এগুলো হচ্ছে অক্সিজেন। এরপরে মাঝখানের এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে হয়ে গেল আমাদের মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে অন্তঃঝিল্লি, এটা তোমাদের দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার চিত্র। এখন আমরা আবার রিক্যাপ করি মাইটোকন্ড্রিয়াটা। তোমাদের সুবিধার জন্য আমি স্লাইডে দিয়ে দিচ্ছি, সব স্লাইড থেকে মুখস্থ করবা বা বই থেকে মুখস্থ করে বলবা। আর এইভাবে পয়েন্ট আকারে দিব, যে এভাবে পয়েন্ট আকারে দিব, তাহলে একেবারে ফুল মার্ক পাবো। এই তো এই অঙ্গাণুটিকে 1858 সময় কে ব্যান্ডা আবিষ্কার করে। এই দুই স্তর বিশিষ্ট, একটা হচ্ছে বহিঃঝিল্লি আর একটা হচ্ছে অন্তঃঝিল্লি। ভেতরের স্থিরটি ভেতরের দিকে বাজ হয়ে থাকে, এটা কি বলে? এই যে একটু আগে বলে আসলাম আমরা, ক্রিস্টি। ক্রিস্টির জায়গায় বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে, এদের অক্সিজম বলে। অক্সিজমে উৎসেচকগুলো এনজাইম আকারে সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ানের ভেতরে থাকে ম্যাট্রিক্স। এরপর কাজ দেখে জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। শ্বসন ক্রিয়ার দ্বারা বেসিটাল ক্ষয়ের সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কী বলে? এই যে ননটা ইম্পর্টেন্ট, আগে বলছে শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। আশা করি তোমরা মাইটোকন্ড্রিয়া বুঝতে পারছো। এরপরে অঙ্গাণুতে আমরা যাই। এই যে এখানে মাইটোকন্ড্রিয়ার কাজ দেওয়া আছে। কোষের যাবতীয় ও শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা। এটা মার্কে 3 মার্কে বা 4 মার্কের প্রশ্ন দিতে পারে তোমাদের, এটা মুখস্থ করে রাখবা। শ্বসনের জন্য প্রয়োজনীয় কোএনজাইম, এনজাইম ইত্যাদি প্রবৃত্তি ধারণ করে। শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এরপর অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা, নিজস্ব ডিএনএ আরএনএ উৎপন্ন করা, বংশগতিতে ভূমিকা রাখা, প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিভাগে সাহায্য করা। এরা ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম। এই দেখো শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সহায়তা করে, এগুলো এমসিকিউতে দিতে পারে কিন্তু। এরপর কোষের বিভিন্ন অংশ ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা। কোষের পুনঃনির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা। এরপর হচ্ছে রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করে। বিভিন্ন ধরনের ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, ফেরাস, ম্যাঙ্গানিজ ইত্যাদি সঞ্চিত রাখে। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো তোমরা মুখস্থ করে ফেলবা আশা করি। এরপর আমরা যাই প্লাস্টিক। আগে বই থেকে পড়ে আসি আমরা। এই দেখো আমাদের প্লাস্টিড। বিজ্ঞানী আর্নেস্ট হেগেল। কোন বিজ্ঞানী? আর্নেস্ট হেগেল 1866 সালে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিড আবিষ্কার করেন। প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। এবং প্লাস্টিড কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ব্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে উদ্ভিদের খাদ্য প্রস্তুত করার অঙ্গাণু বা কোষের রান্নাঘর বলা হয় প্লাস্টিডকে। তাহলে ক্লোরোপ্লাস্ট, সবুজ রঙের প্লাস্টিককে বলে ক্লোরোপ্লাস্ট। পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। আর এটা আমাদের স্লাইড থেকে পড়ি আমরা। তোমাদের চিত্রটা বুঝে দিতে পারো প্লাস্টিকের। হ্যাঁ দেখো প্লাস্টিক, এটা হচ্ছে আমাদের প্লাস্টিক। প্লাস্টিক স্তর বিশিষ্ট, স্তর বিশিষ্ট। এগুলো কিন্তু সব আমরা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো পড়তেছি। তাহলে প্লাস্টিক হচ্ছে আমাদের ঝিল্লিযুক্ত। এই তো বাইরের ঝিল্লিকে আমরা বলি বহিঃঝিল্লি, মাইটোকন্ড্রিয়ার মতো। বাইরের ঝিল্লিকে আমরা বলবো বহিঃঝিল্লি। এরপর ভিতরের স্তরটাকে বলবো অন্তঃঝিল্লি। এই যে বলবো এগুলো হচ্ছে রাইবোসোম, এগুলো হচ্ছে শ্বেতসার দানা, এটা হচ্ছে ডিএনএ। এই যে থলির মতো অংশগুলো, এগুলো পুরোটা নিয়ে হচ্ছে এটা হচ্ছে গ্রানাম। এই যে ভিতরে নিচে বিন্দু বিন্দুগুলো দেখতেছো দানার মতো, এগুলো হচ্ছে স্ট্রোমা। আর এক একটা অংশকে এককভাবে যদি আমরা ধরি, এক একটা অংশকে, এগুলো হচ্ছে থাইলাকয়েড। আর একসাথে যদি ধরো তাহলে হচ্ছে গ্রানাম। তাহলে তোমরা প্লাস্টিকটা বুঝতে পারছো?
চিত্রটা এটাও বাসায় প্র্যাকটিস করবো তোমরা। দেখো আবার প্লাস্টিডের গ্রানাংশ, কি বলে, প্লাস্টিডের গ্রানাংশ সূর্যালোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এরা সৌরশক্তির স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি। এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, তাই এদের সবুজ দেখায়। তাহলে ক্লোরোপ্লাস্টে কী থাকে? ক্লোরোফিল থাকে, যার কারণে এরা সবুজ দেখায়। এতে ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ রয়েছে। তাহলে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, তাই এদের সবুজ দেখায়। তাহলে সবুজ রঙের প্লাস্টিককে বলে ক্লোরোপ্লাস্ট। এরপরটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এগুলো হচ্ছে রঙিন প্লাস্টিক। তাহলে রঙিন প্লাস্টিকগুলোকে কী বলে? ক্রোমোপ্লাস্ট। এসব প্লাস্টিডে জেনফিল, ক্যারোটিন বা কমলা, এই যে জেনফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, তাই এদের ইত্যাদি রঞ্জক থাকে, তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে লাল দেখায়। তাই জেনফিল থাকলে কি? জেনফিল হচ্ছে হলুদ বর্ণ। এগুলো তোমাদের এমসিকিউ দিবে কিন্তু। কোন উপাদানের কারণে প্লাস্টিকটি কমলা রঙের হয়? বলবা ক্যারোটিন, পর ফাইকোএরিথ্রিন বা লাল, পর ফাইকোসায়ানিন হচ্ছে নীল। তাহলে ক্রোমোপ্লাস্ট হচ্ছে আমাদের রঙিন প্লাস্টিক। দেখো এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মধ্যে এদের পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে এদের প্রধান খাদ্য। তাহলে ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে কোনটির প্রধান খাদ্য? ক্রোমোপ্লাস্টের। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষে ও জমা করে রাখে। ক্রোমোপ্লাস্ট বুঝলাম আমরা। এখন আমরা দেখি লিউকোপ্লাস্ট। যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদের লিউকোপ্লাস্ট বলে। তাহলে রঞ্জক পদার্থবিহীন প্লাস্টিককে কি বলে? লিউকোপ্লাস্ট। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জনন কোষ ইত্যাদি, সেখানে এদের পাওয়া যায়। এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করে। আলোর সংস্পর্শে এসে লিউকোপ্লাস্ট কি হিসেবে রূপান্তরিত হয়? ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত। এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ লিউকোপ্লাস্টের জন্য। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট কিসে রূপান্তরিত হয়? ক্লোরোপ্লাস্টে। এই যে দেখো প্লাস্টিড কয় ধরনের আমরা পড়ে আসলাম? প্লাস্টিড হচ্ছে 3 ধরনের। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের বা গ্রিন। ক্লোরোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিড, মানে রঙিন। আর লিউকোপ্লাস্ট কি দেখে আসলাম আমরা? লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। আশা করি তোমরা বুঝতে পারছো প্লাস্টিড। এরপর আমরা এই চারটা দেখি। এই যে আগে যা করে আসছে আমরা এটা এখানে আবার রিক্যাপ দেবো। এই যে প্লাস্টিড, তাহলে প্লাস্টিড আমরা বললাম একটা হচ্ছে বর্ণযুক্ত আর একটা হচ্ছে কি বর্ণহীন। এখন বর্ণযুক্ত প্লাস্টিড হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন, তাহলে আমরা কয়েকটা কালার দেখি। এটা হচ্ছে রোডোপ্লাস্ট, যার কারণে লাল আকার ধারণ করে উদ্ভিদ। এটা হচ্ছে ফিওপ্লাস্ট, বাদামি রঙের প্লাস্টিড। এটা হচ্ছে জেন্ডোপ্লাস্ট, হলুদ রঙের প্লাস্টিড। আর এটা হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট, যা হচ্ছে কমলা বর্ণের। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে দিবে, তাই ভালো করে এগুলো দেখে রেখো। আমি 4 টাকা দিয়ে রাখছি, আবার এটা দিয়ে দেবো, পিডিএফটা তোমরা টেলিগ্রাম থেকে নিয়ে নেবো। এরপর দেখো বর্ণহীন প্লাস্টিড হচ্ছে এমাইলোপ্লাস্ট, এলিওপ্লাস্ট আর ইলায়োপ্লাস্ট। এগুলো অবশ্য তোমাদের এসএসসিতে নেই, এগুলো ইন্টারমিডিয়েটে, তাও দেখে রাখো, সমস্যা নেই। এরপরে দেখি আমরা এই দেখো প্লাস্টিডের কাজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। কাজগুলো তোমরা পয়েন্ট আকারে দিবা সবাই, তাহলে একেবারে ফুল মার্ক পাবা। সব কাজ, যেমন তোমাদের যদি কাজ বলে বা কিছু বর্ণনা বা উপকারিতা, এগুলো পয়েন্ট আকারে লিখবে, তাহলে অনেক বেশি মার্ক পাবো। এবার কি বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করা। ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। বংশানুক্রমে নিজ বৈশিষ্ট্যের স্বকীয়তা ধারণ করে রাখে। তাহলে আমরা প্লাস্টিকের কাজগুলো পড়লাম, এগুলো মুখস্থ করে ফেলবো। প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া এই দুটো ভালো করে মুখস্থ করবো, এই দুটো ছাড়া কোনো গতি নেই।
এগুলোতে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিক থেকে প্রশ্ন আসবে মানে আসবে। এরপর দেখি আমরা গোলগি বডি। যেমন প্লাস্টিকের পরে কোন অঙ্গন আছে আমরা দেখি। এরপরটা হচ্ছে গোলগি বডি। এই দেখো গোলগি বডির কিন্তু তিনটা অংশ রয়েছে। একটা হচ্ছে ক্ষুদ্র ভেসিকল, এই দুটো হচ্ছে ক্ষুদ্র ভেসিকল, আর উপরে দুটো হচ্ছে বৃহৎ, যেগুলো বড় এগুলো হচ্ছে বৃহৎ ভেসিকল। আর এই যে দেখতেছো লম্বা লম্বা এগুলো হচ্ছে সিস্টার্নি। তাহলে কটা অংশ? একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে বৃহৎ ভেসিকল, আর একটা হচ্ছে ক্ষুদ্র ভেসিকল। এখন আমরা গোলগি বডির বর্ণনাটা দেখি। গোলগি বস্তু কিংবা গোলগি বডি প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদের দেখা যায়। এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল দিয়ে তৈরি। তাহলে গোলগি বডি কী দিয়ে তৈরি? সিস্টার্নি ও ভেসিকল। এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণে এদের ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও এরা সম্পর্কিত, এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। তাহলে প্রোটিন সঞ্চয় করে থাকে গোলগি বডি। আমরা স্লাইড থেকে পড়ার চেষ্টা করি। এই দেখো কাজ, তোমরা স্লাইড থেকে পড়ার চেষ্টা করো। স্লাইড আমি সব সাজিয়ে দিয়েছি। গোলগি বডির কাজগুলো দেখি আমরা। গোলগি বস্তু কিংবা গোলগি বডি প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদের পাওয়া যায়। এদের সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল দিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচক এর পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থের নিঃসৃতকরণের সাথে এদের নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণে এদের ভূমিকা লক্ষ্য করা যায়, আর কখনো কখনো প্রোটিন সঞ্চয়ে এরা কাজ করে থাকে। তাহলে আমরা গোলগি বস্তু বুঝতে পারলাম। এখন আমরা জিলিপিন সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো পড়বো। প্রথমটা হচ্ছে দেখো কোষকঙ্কাল। কোষকঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষকঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। তাহলে তোমাকে আমি এমসিকিউ দিতে পারে কোন ধরনের প্রোটিন দিয়ে কোষকঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়, বা অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন এগুলো অপশনে থাকতে পারে। তাহলে কী কী উপাদান? অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষকঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। এরপর দেখো মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট বা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এ ধরনের তন্তুর উদাহরণ। তাহলে কোষকঙ্কালের উদাহরণ বলে তোমরা কি বলবা? একটা হচ্ছে মাইক্রোটিবিউল, এরপর হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরপর হচ্ছে আমাদের রাইবোসোম। রাইবোসোমটা ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের, এটা থেকে বারবারই প্রশ্ন আসে, তাই মিস করবা না কোনো কিছু। এই দেখো রাইবোসোম প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষেই এদের পাওয়া যায়। না এমন একটা অঙ্গাণু দেখতেছো তোমরা রাইবোসোম, এটা কোন আগে দেখছি আমরা একটা উদ্ভিদ কোষে থাকলে প্রাণী কোষে নাই, আবার প্রাণী কোষে থাকলে উদ্ভিদ কোষে পাওয়া যায় না। কিন্তু রাইবোসোমের একটা অঙ্গাণু হচ্ছে যেটা প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে পাওয়া যায়। তোমাদের বলতে পারে কোন অঙ্গাণু এটা প্রাণী এবং উদ্ভিদ কোষে পাওয়া যায়? আমরা বললাম রাইবোসোম। এই দেখো এই পর্বহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোসোমে হয়ে থাকে। এছাড়া রাইবোসোমে কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণরাসায়নিক বিক্রিয়া বাড়িয়ে দেওয়া। তাহলে তোমাকে বলতে পারি এনজাইমের কাজ কি? এমসিএর জন্য দিতে পারে বা কমার্কেও দিতে পারে। তাহলে এনজাইম বা উৎসেচকের কাজ হলো প্রাণরাসায়নিক বিক্রিয়া বাড়িয়ে দেওয়া। আর প্রোটিন সঞ্চয়কারী উপাদান কোনটি হচ্ছে? বললো রাইবোসোম। এরপরটা দেখি আমরা, এটা হচ্ছে সেন্ট্রোজোম। এই যে সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে, এখানে দেখতেছো তোমরা এই যে মাঝখানে তরল পদার্থগুলো আছে না, এগুলো হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর গোলাকার যে পদার্থটা দেখতেছো এটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওলের সমন্বয়ে তৈরি হয় সেন্ট্রোজোম। তোমরা বুঝতে পারছো সেন্ট্রোজোম? এই তো আমরা এখন দেখি এটি প্রাণীকোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়। কদাচিৎ মানে সামটাইমস এদের দেখা যায়, মানে সবসময় দেখা যায় না। এবার হচ্ছে প্রাণীকোষের সাইনিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। তাহলে প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুইটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু যেটা দেখা যায় সেটা কি? সেটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার, এই যে তরল হলুদ কালারের তরল পদার্থ দেখতেছো এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম। এই যে সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্টার রে তৈরি করে। তাহলে এস্টার রে তৈরি করে সেন্ট্রিওল, কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল তৈরি করে। এছাড়া স্পিন্ডযন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান রয়েছে। স্পিন্ডযন্ত্র সৃষ্টিতে কার অবদান?
সেন্ট্রোজোমের অবদান, এটা থেকে অনেক এমসিকিউ দিতে পারে, মাস্ট রিডিং দেব এমসিকিউ। এরপর ছিন্নযন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান রয়েছে, বিভিন্ন ধরনের প্লাজা সৃষ্টিতেও এরা অংশগ্রহণ করে। চিত্রটা প্র্যাকটিস করবা তোমরা, অনেক সময় দিয়ে দেয় 3 মার্কে বা 2 মার্কে। তারপরে কি এই দেখো আমাদের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, কি বলছে, জীবকোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কোষের প্রোটোপ্লাজমের ভিতরে পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তা হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার। জীবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। তাহলে কি জীবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষে সংঘটিত বিপাকীয় কার্যগুলি সহ ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। সুগঠিত নিউক্লিয়াসে নিচের অংশগুলো দেখা যায়। তোমার বলতে পারবা নিউক্লিয়াসটা দেখতে কেমন? ধরা তোমাদের দেখায়, এই যে দেখো, তুমি আমরা একটা গোলাপি দিই, যে মেমব্রেনটা দিয়ে দিলাম আমরা। তোমরা পেন্সিল দিয়ে একবার রাবার দিয়ে মিটিয়ে দিবা, এভাবে কয়েকটা দিয়ে দিবা। এরপর কয়েকটা এভাবে মিলিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। এরপর আমরা নিউক্লিওলাস দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। এরপর কি বাকি রয়েছে? ক্রোমাটিন চালিকা। আমরা ক্রোমাটিন চালিকাগুলো দিয়ে দিই, তো তার মধ্যে সব দিয়ে দিবা। আমাদের ক্রোমাটিন জালিকা। এরপর আমরা নিউক্লিওপ্লাজম দিয়ে দিই। এটা হচ্ছে বাইটের পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। শর্ট ফর্ম লিখে দিই, তোমরা নিজেরা করার সময় করে নেবে। তারপর এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে ক্রোমাটিন চালিকা, ক্রোমাটিন চালিকা। এরপরটা হচ্ছে এই যে মাঝখানে জেলের মতো তরল পদার্থগুলো, এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই তো এগুলো আমাদের নিউক্লিয়াস। যেগুলো একটু প্র্যাকটিস করবো বাসায়, কিন্তু অবশ্যই দিবে তোমাদের নিউক্লিয়াস। এখন আমরা আবার যাই, স্লাইডে যাই। এই জায়গা বাইরের আবরণটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার রন্ধ্র। এরপরটা হচ্ছে এটা হচ্ছে নিউক্লিওলাস। এই যে মাঝখানে তরল পদার্থ যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই যে ফাঁক যেগুলো দেখতেছো মেমব্রেনগুলোর, দুইটা মেমব্রেনের মাঝখানে, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। আর নিউক্লিয়ার রেটিকুলাম হচ্ছে ক্রোমাটিন চালিকা, এই যে সুতার মতো এগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এবার নিউক্লিয়াসের বর্ণনা দেখি আমরা। নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে ঘিরে রাখে তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন বলে। এটি 2 স্তর বিশিষ্ট লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। তাহলে নিউক্লিয়ার ঝিল্লি কিসের সমন্বয়ে গঠিত? লিপিড এবং প্রোটিনের সমন্বয়। এই ঝিল্লিতে মাঝামাঝি কিছু ছিদ্র থাকে যেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই ছিদ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে বস্তু চলাচল করে। এই যে এটার মধ্যে, এই যে নিউক্লিয়ার রন্ধ্রের মধ্যে দিয়ে যে ভাগগুলো দেখতেছো এগুলোর মধ্যে দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে বস্তু চলাচল করে। এরপর হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক করে রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়ার মেমব্রেন সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক করে রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। এরপর কি
নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে জেলির মতো যে বস্তু বা রস থাকে একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। এই যে তরল পদার্থগুলো দেখেছিলাম এগুলো হচ্ছে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক এবং কতিপয় খনিজ লবণ থাকে। এবারে দেখি নিউক্লিওলাস। এই যে নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। ক্রোমোজোমের রঙগ্রাহী অংশের সাথে এদের লেগে থাকে। এরা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে নিউক্লিয়াস কি দিয়ে তৈরি? আরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। এরা রাইবোজোম সংশ্লেষ করে। তাহলে নিউক্লিয়াস কি করে? রাইবোজোম সংশ্লেষ করে থাকে। এবার হচ্ছে আমাদের ক্রোমাটিন জালিকা। নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে, চিত্রে দেখছো তোমরা, এগুলো হচ্ছে সূক্ষ্ম সুতার মতো অংশ হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায় এবং ক্রোমোজোম ক্রোমোজোমে বংশধারা বহনকারী জিন অবস্থান করে। আমাদের বংশধারা বহনকারী জিন কিসে অবস্থান করে? ক্রোমোজোমে অবস্থান করে। এরপর বংশের বৈশিষ্ট্য বংশ পরস্পরে বহন করা ক্রোমোজোমের কাজ। ক্রোমোজোমের কাজগুলো তোমরা একটু ভালো করে বুঝতে পারবে, এটা মার্কের মধ্যে দিয়ে দেবে অনেক সময়। তাহলে আমরা এখন টিস্যুতে চলে আসছি। দেখো, আর বেশি সময় লাগবে না, এখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। কি বলছে দেখো, আমরা টিস্যুটা দেখি। এই যে একই বা বিভিন্ন প্রকার একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই ধরনের কাজ করে এবং তাদের উৎপত্তি যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বা কলা বলে। তাহলে একগুচ্ছ কোষ যদি একত্রিত হয়ে যদি একই ধরনের কাজ করে এবং তাদের উৎপত্তি যদি অভিন্ন হয় তাহলে তাদের টিস্যু বা কলা বলে। তাহলে টিস্যু সংখ্যাটা আমরা পাইছি, এটি 1 মার্কে দিতে পারলে আমরা এটা মুখস্থ করে রাখো। তাহলে টিস্যু কি? তাহলে টিস্যু হচ্ছে অনেকগুলো কোষের সমষ্টি। টিস্যু হচ্ছে কোষের সমষ্টি। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু হচ্ছে বিভাজনে সক্ষম আর স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজনে অক্ষম, মানে বিভাজিত হতে পারে না। এরপর দেখো স্থায়ী টিস্যু আবার 3 ধরনের, যথা একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু আর একটা হচ্ছে নিঃস্রাবী এবং বা ক্ষরণকারী টিস্যু। তাহলে টিস্যু কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে সরল টিস্যু বা সিম্পল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু আর একটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু বা ক্ষরণকারী টিস্যু। তাহলে টিস্যু প্রকারভেদ আমরা দেখলাম। এখন দেখি সরল টিস্যু। তাহলে সরল টিস্যুর আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্যারেনকাইমা, এরপরে আরেকটা হচ্ছে কুলেনকাইমা, আরেকটা হচ্ছে কুলেনকাইমা আর আরেকটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে আমাদের সরল টিস্যু কয় ধরনের? সরল টিস্যু হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্যারেনকাইমা সরল টিস্যু, হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কুলেনকাইমা আর একটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। সরল টিস্যু আমরা দেখলাম 3 ধরনের, একটা হচ্ছে প্যারেনকাইমা, কুলেনকাইমা আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। এখন দেখো প্যারেনকাইমা বৈশিষ্ট্য দেখি আমরা। এই যে এই টিস্যুর কোষগুলো জীবিত, সমাবেশীয় এবং পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। তাহলে প্যারেনকাইমা কোষগুলো জীবিত, সমাবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং কি দিয়ে তৈরি? প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ মানে এগুলো সজীব বস্তু। এই টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক দেখা যায়।
কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হয়। তাহলে এদের কোষ প্রাচীর কি? পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাদের ক্লোরেনকাইমা বলে। এই জায়গাটা কিন্তু মুখস্থ করতে হবে, 100% মুখস্থ হবে। প্রশ্ন এমসিকিউ দিবে মানে দিবে, এমসিকিউর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটা। তাহলে এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাদের কি বলে? ক্লোরেনকাইমা। নামে কিন্তু মিল আছে, ক্লোরোপ্লাস্ট মানে ক্লোরেনকাইমা। এরপর জলজ উদ্ভিদের বড় বড় পায়ু কুটুরিযুক্ত প্যারেনকাইমা কি বলে? এরেনকাইমা। এটা অপরবাহিত ইম্পর্টেন্ট। এরা দেহ গঠন করে, খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে এবং খাদ্যদ্রব্য পরিবহন করে। তাহলে প্যারেনকাইমার কাজ কি? দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যবস্তু পরিবহন করা। এই দেখো, এটা হচ্ছে আমাদের প্যারেনকাইমা। এই যে এটা হচ্ছে আমাদের প্যারেনকাইমা। এই তো এদের কোষ, এদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত এবং গোলাকার, পাতলা এবং সমাবেশী। যে গোলাকার হওয়ার কারণে এই দেখো একটা কোষ প্রাচীর এবং কোষ প্রাচীর, এই যে কোষগুলোর মধ্যে গোলাকার হওয়ার কারণে মধ্যস্থান দাও, সবগুলোর মধ্যস্থানের মধ্যে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। এই যে ফাঁকা জায়গাটা, এগুলো হচ্ছে অন্তঃকোষীয় ফাঁক। তাহলে অন্তঃকোষীয় ফাঁক দেখা যায় প্যারেনকাইমার। যেটা হচ্ছে কোষ প্রাচীর, এদের যেটা সেলুলোজ নির্মিত। এই যে মাঝখানে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে এদের নিউক্লিয়াস, আর যে অন্তঃকোষীয় ফাঁক। তাহলে বুঝতে পারলে তোমরা প্যারেনকাইমা। এরপর আমরা যে কোলানকাইমাতে যাই আমরা। এই যে কোলানকাইমা, এদের কোষ প্রাচীরে সেলুলোজ এবং প্যাকটিন জমা হয়, পুরু হয়। আগেরটা কিন্তু পুরু ছিল না। তাহলে পুরো কোষ প্রাচীর কোনটা? কোলানকাইমা পাওয়া যায়। কোলানকাইমা টিস্যুর কোষ প্রাচীর পুরু হয়। এদের কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোনাগুলো অধিক পুরু হয়। এই টিস্যু কোষগুলো লম্বাটে এবং সজীব। এরা প্রোটোপ্লাজম পূর্ণ এবং কোষ দিয়ে তৈরি হয়। এতে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। কোষ প্রান্ত চৌকানাকার, সরু বা তীর্যক হতে পারে। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে এদের প্রধান কাজ। এগুলো তোমরা মুখস্থের বিষয় বুঝে বুঝে মুখস্থ করবো। হচ্ছে পাতার শিরে এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। কচি বা অনমনীয় কাণ্ড, যেমন কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে টিস্যু দৃঢ়তা প্রদান করে। তুমি এমসিকিউ দিবে কোলানকাইমা কোন উদ্ভিদের কাণ্ড টিস্যুতে পাওয়া যায়? বলো কুমড়া আর দণ্ডকলসের কাণ্ডে টিস্যু দৃঢ়তা প্রদান করে কচি অনমনীয় কাণ্ড থেকে। তাহলে আমরা এখন কোলানকাইমার চিত্রটা দেখি। এই যে এটা হচ্ছে আমাদের কোলানকাইমা। এটা কোষ প্রাচীর। এই যে দেখতেছো কোষ প্রাচীর পুরু, অনেক পুরু। এটা কোষ প্রাচীর অনেক পুরু থাকে। এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আর মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে কোষ প্রাচীর। তাহলে অসম্ভাব্যভাবে পুরু থাকে কোন টিস্যুতে? কোন টিস্যু কোষ প্রাচীরগুলো অসম্ভাব্য পুরু থাকে? বলবো কোলানকাইমাতে। তাহলে কোলানকাইমা বুঝছি আমরা। এরপরে দেখি আমরা স্ক্লেনকাইমা। এই টিস্যু কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট। প্রোটোপ্লাজমবিহীন, লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেনকাইমা টিস্যু। এটা 1 মার্কে দিতে পারে তোমাদের, এটা মুখস্থ করে রাখবে সংখ্যাটা। প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলে খুব তাড়াতাড়ি বা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। মৃত কোষ বা স্টোন সেলে পরিণত। মৃত কোষকে স্টোন সেল বলে। মৃত কোষ বা স্টোন সেলে পরিণত হয়। উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান এবং পানি ও খনিজ লবণ পরিণত করে এদের পরিবহন করে এদের মূল কাজ। কোষগুলো দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে কি স্ক্লেরা। স্ক্লেরেনকাইমার চিত্রটা দেখি আমরা এখন। এই দেখো, এটা হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা। এদের যে কোষগুলো অনেক শক্ত হয়, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়। এই যে দেখতেছো অনেক পুরু। এগুলো কিন্তু দুইটা লেয়ার, তাই অনেক শক্ত হয়। এগুলো প্রোটোপ্লাজমবিহীন, লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত। তাহলে এই 3টা চিত্র তোমরা প্র্যাকটিস করো বাসায়। এটা হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো টিস্যুগুলো। তাহলে আবার একটা রিক্যাপ দিই। তাহলে সরল টিস্যু কয় প্রকার? সরল টিস্যু হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা কোলানকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এখন দেখি আমরা পরেরটা। এখন দেখি আমরা ফাইবার। এই দেখো ফাইবার। ফাইবার মানে হচ্ছে তন্তু। তাহলে ফাইবার কি? ফাইবার হচ্ছে তন্তু। এরা অনেক দীর্ঘ, পুরু প্রাচীর শক্ত এবং দুই প্রান্ত সরু। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, ছিদ্রকে কি বলে? কূপ বলে। অবস্থান এবং গঠনের ভিত্তিতে বিভিন্ন নাম দেওয়া যায়, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলাম তন্তু বা কাঠতন্তু। তাহলে স্ক্লেরেনকাইমা আবার কয় প্রকার? হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরেন। ফাইবার মানে হচ্ছে তন্তু,
আর স্ক্লেরাইড হচ্ছে ওই যে আগে বলছিলাম এদেরকে স্টোন সেল বলা হয়, মানে মৃতকোষ যেগুলো এগুলো স্ক্লেরাইড দিয়ে গঠিত হয়ে থাকে। এরা খাটো, সমবেশীয়, কখনো লম্বাটে, কখনো তারকাকার হতে পারে, মানে বিভিন্ন আকৃতির হতে পারে। এদের গৌণপ্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিনযুক্ত। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষপ্রাচীর খুব যুক্ত হয়। নগ্নবীজ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল, বীজ থেকে স্ক্লেরাইড টিস্যু পাওয়া যায়। তাহলে স্ক্লেরাইড কোথায় কোথায় পাওয়া যায়? একটা হচ্ছে নগ্নবীজ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল আর বীজ থেকে। এগুলো কিন্তু এমসিকিউ দিবেন, যেগুলো দাঁড়িয়ে দিয়েছে সেগুলো মুখস্থ করে ফেলবেন, এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম ফাইবার স্ক্লেরাইড। এরপরে দেখো, এই দেখো জটিল টিস্যু। যেমন আমরা চ্যাপ্টারের মেইন টপিকে ঢুকে গেছি, ফার্স্ট টপিক, মার্চ করতেই হবে এটা আমাদের। কী বলছে? বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে। মানে বিভিন্ন স্থায়ী টিস্যু সমন্বয়ে যে টিস্যু মানে যে বিভিন্ন কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যুটা তৈরি হয় তা হচ্ছে জটিল টিস্যু। জটিল টিস্যু কি? জটিল টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জাইলাম আর একটা হচ্ছে ফ্লুয়েম। জাইলাম কোনটা? মানে জাইলামের কাজ হচ্ছে আমাদের মাটির নিচ থেকেও খাদ্য পরিবহন করে উপরে উঠানো, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে মানে উপরে নেওয়া, আবার খাদ্য পরিবহন করে উপরে, উদ্ভিদ উপরে নেওয়া আবার নিচেও পরিবহন করে, উপর থেকে আবার নিচেও পরিবহন করে। তাহলে জাইলাম আর ফ্লোয়েমের সমন্বয়ে আমাদের কী গঠিত হয়? পরিবহন টিস্যু। এই দুইটাকে একত্রে কী বলে? পরিবহন টিস্যু গুচ্ছ। তাহলে জাইলাম আর ফ্লোয়েম একত্রে উদ্ভিদের কী গঠন করে? ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু গুচ্ছ গঠন করে। এখন জাইলামের দেখো জাইলাম কি? প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলামকে প্রাথমিক জাইলাম বলে। তাহলে প্রোক্যাম্বিয়াম কি? প্রোক্যাম্বিয়াম মানে হচ্ছে মানে যে টিস্যু থেকে জটিল টিস্যু উৎপন্ন, জটিল টিস্যু উৎপন্নকারী টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে। প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে সেখানে গৌণ জাইলাম সৃষ্টি হয়। প্রাথমিক জাইলাম আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রোটোজাইলাম আর একটা হচ্ছে মেটাজাইলাম। তাহলে প্রোটোজাইলাম কি? প্রোটোজাইলাম মানে হচ্ছে সরু ছিদ্র। প্রোটোজাইলাম কি? সরু ছিদ্রযুক্ত জাইলাম। আর মেটাজাইলাম হচ্ছে বড় ছিদ্র। আপাতত এটাই মনে রাখো। তাহলে আমরা কি দেখলাম? জাইলাম কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে প্রোটোজাইলাম প্রাথমিক অবস্থায়, আর পরিণত অবস্থায় হচ্ছে কি? মেটাজাইলাম। এই দেখো মেটাজাইলামের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটি বড় থাকে। এরপর হচ্ছে কি? জাইলাম কয়েক ধরনের কোষ থাকে, একটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলাম প্যারেনকাইমা, জাইলাম ফাইবার। তাহলে জাইলাম কয় ধরনের কোষ দিয়ে গঠিত? একটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলাম প্যারেনকাইমা, জাইলাম ফাইবার। এখন আমরা এই চারটে সম্পর্কে ধারণা নিব। আমরা এখন বইয়ে যাই, বই থেকে এটা মুখস্থ করবো। আমরা জাইলামে যাই। এই দেখুন আমাদের পেজ নাম্বার 30। তোমাদের কাছে বলে রাখি, এই পেজটা অবশ্যই মুখস্থ করবে, 31 নম্বর না। তোমাদের পরীক্ষায় মাস্ট গোয়া বাংলা খ নম্বরে তোমাদের এটা দিয়ে দিতে পারে, প্রতিবারে এটা থেকে প্রশ্ন আসে। তাই এটা তোমাদের বলে রাখতেছি, এটা মাস্ট এই পেজটা মাস্ট মুখস্থ করবো। ট্রাকিট দেখি। ট্রাকিট হচ্ছে সবচেয়ে কোষ লম্বা, ট্রাকিটের কোষ হচ্ছে সবচেয়ে লম্বা। এই দেখো ট্রাকিট, এটা হচ্ছে আমাদের ট্রাকিট। এর প্রান্তদ্বয় সরু এবং সুচালু হয়েছে, সরু দেখতেছো, সুচালু। প্রাচীরে লিগনিন জমা হয়, পুরু হয় এবং অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়। এটা কিন্তু এখানে মাঝখানে ফাঁক থেকে এগুলো লিগনিন, আর প্রাচীরে লিগনিন জমা হয়, অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়, এভাবে লম্বা হওয়া শুরু হয়ে ওঠে। তাইলে ফলে পানির চলাচল পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে হয়ে থাকে। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন বলয়াকার, সর্বিলাকার, সোপানাকার, জালিকাকার কিংবা উপাঙ্কিত। ফার্ন বর্ণ অগ্নিবীজী ও আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলাম কলায় ট্রাকিট দেখা যায়। তাহলে ট্রাকিট কোথায় কোথায় দেখা যায়? ফার্ন বর্গ অগ্নিবীজী ও আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলাম কলায় ট্রাকিট দেখা যায়। কোষ শ্বসন, এখন ট্রাকিটের কাজ দেখি আমরা। 2 মার্কে তোমাদের দিতে পারি এটা, 2 মার্কের প্রশ্ন। কোষ রসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। তবে কখনো কখনো খাদ্য সঞ্চয়ের কাজও এই টিস্যু করে থাকে। তাহলে ট্রাকিটটা তোমরা মুখস্থ করবা। এবার দেখি আমরা ভাই, দেখো এরপর কি বলছে আমাদের? ভেসেলের কোষগুলো খাটো চুঙ্গের মতো। দেখো এগুলো কিন্তু ট্রাকিট কিন্তু ছিল লম্বা, এগুলো দেখো খাটো চুঙ্গের মতো। এই যে এগুলো দেখো খাটো চুঙ্গের মতো হয়ে গেছে।
তাহলে কোষগুলো খাড়ো চুঙ্গের মতো, কোষগুলোর একটির মাথায় আরেকটি সজ্জিত হয়। এই দেখুন এটার মাথায় আরেকটা, এটা এরকম এভাবে এভাবে চলতে থাকে। তাহলে কোষগুলির একটির মাথায় একটি সজ্জিত হয় এবং প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি হয়। এর ফলে কোষের উপরে ওঠার জন্য একটি সরু পথ সৃষ্টি হয় থাকে। মানে জাইলেমের কাজে বলছিলাম, নিচ থেকে উপরে খাদ্য পরিবহন করে। তাই প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণামবশে এরা মৃত্যু এবং প্রোটোপ্লাজম বিহীন হয়। এরপরে কি বলছে? ওরা বলছে ব্যাসিলার প্রাচীর ট্রাকেটের মতো বিভিন্নভাবে পুরো হয়, যেমন এরাও আবার সুপানাকার, সর্পিলাকার, বলয়াকার রূপাঙ্কিত হতে পারে। ব্যাসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়, তবে বৃক্ষ ও আরোহী উদ্ভিদে অনেক লম্বা হতে পারে। এরা প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের অঙ্গে দেখা যায়। তোমরা বলতে পারো ভাই আবার গুপ্তবীজ আবার কি? তাহলে গুপ্তবীজী হচ্ছে আমাদের আবৃতবীজী। আবৃতবীজী হচ্ছে গুপ্তবীজী। দেখো নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক পর্যায়ে ব্যাসেল লাগে, এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো স্টাডি দিয়ে গেলে অবশ্যই অবশ্যই নোট করে ফেলবো তোমার সাথে সাথে। তাহলে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত হচ্ছে নিটাম। যেমন নিটামে প্রাথমিক পর্যায়ে ব্যাসেল লাগে। পানি এবং খনিজ লবণ পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। আমাদের ব্যাসেল শেষ। আমাদের জাইলেম প্যারেনকাইমা। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলে। তাহলে জাইলেম প্যারেনকাইমার অপর নাম কি? উড প্যারেনকাইমা। এদের প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। প্রাথমিক বা প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমার কোষ পাতলা প্রাচীরযুক্ত, তবে গৌণ জাইলেমে এদের পুরু প্রাচীরযুক্ত হয়ে থাকে। খাদ্য সঞ্চয় এবং পানি গ্রহণ করা এদের প্রধান কাজ। কিন্তু একটি ইম্পর্টেন্ট উড প্যারেনকাইমা এদের উপর না, কাজটা খাদ্য সঞ্চয় পানি পরিবহন করা এদের প্রধান কাজ। এরপর হচ্ছে আমাদের জাইলেম ফাইবার। জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষই হচ্ছে জাইলেম ফাইবার। এই যে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা পরে রাখবা তোমরা। জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষ হচ্ছে কি? জাইলেম ফাইবার। এদের উড ফাইবারও বলা হয়, যেটা ইম্পর্টেন্ট। এই কোষগুলো লম্বা দু প্রান্তের শুরু, পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে। পানি ও খনিজ লবণ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান জাইলেম টিস্যু প্রধান কাজ। এটাই হচ্ছে আমাদের জাইলেম। এই চারটা তোমরা মুখস্থ করে রাখবা: ট্রাকি, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এরপর দেখি আমরা এরপর জাইলেমের পরে আমাদের হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম দেখি আমরা। এই যে সিভ নল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার তন্তু নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। ফ্লোয়েম কি নিয়ে গঠিত? সিভ নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার দিয়ে তৈরি। ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের দেহে বিভিন্ন স্থানে পরিবহন করে। তাহলে উদ্ভিদের বিভিন্ন স্থানে পরিবহন করা ফ্লোয়েমের কাজ। এই যে এটা হচ্ছে আমাদের ফ্লোয়েম টিস্যু। এই যেখানে দেখতেছো যে একটা সিগন্যাল, এটা হচ্ছে সিগন্যাল, একটা সিগন্যালের সাথে আর একটা সিগন্যাল এভাবে কানেক্টেড থাকে। আর এই সিগন্যাল দুইটা যে কানেকশন পয়েন্টে দেখতেছো একটা প্লেটের মতো, এটা হচ্ছে সিভ প্লেট। এটা হচ্ছে সিভ প্লেট। আর এগুলো যে দেখতেছো একটা কোষ নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস দিয়ে একটা কোষ গঠিত, এগুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এই যেগুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর এটা দেখতেছো না সিগন্যালের বাম দিকে একটা সরু সুতার মতো একক নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষ, এটা হচ্ছে আমাদের সঙ্গী কোষ। তাহলে ফ্লোয়েম তোমরা বুঝতে পারছো। তাহলে সিভ প্লেট, সিভ নল সঙ্গী কোষ আর ফ্লোয়েম প্যারেনকাইমা দিয়ে আমাদের ফ্লোয়েম টিস্যু গঠিত। এখান থেকে মেন যে জিনিসগুলো আমরা বলবো, আর কিছু লাগানো যেগুলো বোল্ড করে রাখা, এগুলো দিয়ে দিয়েছি তোমাদের যেগুলো লাগবে। এই যে দেখো, খাদ্য পরিবহন নল হিসেবে কাজ করে এদের প্রাচীর কি যুক্ত? লিগনিন যুক্ত। পরিণত সি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে পরিণত সি কোষে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট এমসিগুলো কিন্তু আসে এটা থেকে। এই দেখো, সকল ধরনের গুপ্তবীজী কি বলছিলাম? আবৃতবীজী উদ্ভিদ। তাহলে সকল গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ বা চিহ্ন থাকে। পাতায় প্রস্তুত খাদ্য পরিণ করে এদের প্রধান কাজ। আর সঙ্গী কোষ কি হচ্ছে? এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড়, এই প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ পাতলা প্রাচীরযুক্ত। যে ফার্ম বা ব্যক্তিবীজী বা আবৃতবীজী উদ্ভিদে এদের উপস্থিতি, এটা কিন্তু আছে এমসিকিউতে। বারবার বলতেছে, এগুলো নোট করে রাখবা, কিন্তু পরে কাজে লাগবে। ফার্ন এবং ব্যক্তিবীজী উদ্ভিদে কিসের উপস্থিতি নেই? সঙ্গী কোষের উপস্থিতি নেই। আর কিছু লাগে না অবশ্যই এখান থেকে, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে দেখি আমরা এই যে বোল্ড করা পড়বা তোমরা। এই যে
ফার্ন জাতীয় উদ্ভিদ, এই যে দেখো ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, যেগুলো এমসিকিউ। এরপর হচ্ছে ফ্লোয়েম ফাইবার বা তন্তু, পাটের আঁশ। এখান থেকে একটা ইম্পর্টেন্ট, পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার, একটু মাস্ট অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। এখান থেকে এগুলোই আসে মোটামুটি। তাহলে ফ্লোয়েম আমাদের শেষ এখানে। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিকে ঢুকতে যাচ্ছে, তোমরা সবাই এখন মনোযোগ দিয়ে দেখবা। এই পেজের কিন্তু প্রত্যেকটা লাইন তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ আসে। তাই বারবার বলতেছি এই টপিকটা ভালো করে মুছতে হবে, মাস্ট 100% থেকে এমসিকিউ আসবে তোমার। আগে কিন্তু বলে রাখতেছি প্রাণী টিস্যু প্রকারভেদ থেকে। দেখো আমরা এখান থেকে শুরু করি। এই দেখো প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের ভিত্তিতে 4 ধরনের হয়। তাহলে প্রাণী টিস্যু কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে আবরণী টিস্যু, একটা হচ্ছে যোজক টিস্যু, একটা হচ্ছে পেশি টিস্যু, আর একটা হচ্ছে স্নায়ু টিস্যু। তাহলে প্রাণী টিস্যু কয় ধরনের? 4 ধরনের। আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। এবং আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু দেখি আমরা। এই টিস্যুর বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে, তবে অঙ্গকে আবৃত রাখাই আবরণী টিস্যুর একমাত্র কাজ নয়। এই টিস্যুর কাজ হলো অঙ্গকে আবৃত রাখা, সেটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, প্রোটিন সহ বিভিন্ন ধরনের পদার্থ নিঃসৃষণ, সেক্রেশন, বিভিন্ন ধরনের পদার্থ শোষণ বা অ্যাবজর্পশন করা, এবং কোষীয় স্তর বেরিয়ে সুনির্দিষ্ট পরিবহন বা ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট করা। তাহলে আবরণ টিস্যুর কাজগুলো আমরা দেখে রাখবা। এবার দেখো আবরণ টিস্যুর কাজগুলো ঘন সন্নিবিশিষ্ট একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান, কাজের বিকৃতিতে টিস্যু 3 ধরনের হয়। তাহলে আবরণ টিস্যু আবার কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্কোয়ামাস, একটা হচ্ছে কিউবডিয়াল আবরণী টিস্যু, আর একটা হচ্ছে এপিথেলিয়াল আবরণী টিস্যু বা কলামনার আবরণী টিস্যু। মানে 3 নম্বরটা হচ্ছে কলামনার এপিথেলিয়াল আবরণী টিস্যু। আর স্কোয়ামাস আবরণী টিস্যু আমরা দেখি, যেগুলো দাগায় দিয়ে সাথে সাথে বইয়ে দাগায় ফেলবো। এগুলো কিন্তু 100% বলে রাখতেছি, 100 বা আগা পরীক্ষা আসবে, মানে আসবে এগুলো থেকে এমসিকিউ। তাহলে দেখো এই টিস্যুর কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা, এবং এদের নিউক্লিয়াস কি হয়? বড় আকারের হয়। এই যে ইম্পর্টেন্ট, মাছ এই জায়গা থেকে বোমেন্স ক্যাপসুল, বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীর। তাহলে বৃক্কের বোমেন্স ক্যাপসুল প্রাচীরে কোন আবরণী টিস্যু পাওয়া যায়? স্কোয়ামাস আবরণী টিস্যু। দাগায় ফেলে ওখানে বইয়ে দাগায় ফেলে আমার সাথে সাথে। এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও চাকনির মতো কাজ করে। তাহলে ফিল্টারের মতো কাজ করে, ফিল্টার বা ছাঁকনির মতো কাজ করে কি? স্কোয়ামাস আবরণী টিস্যু। আর বৃক্কের বোমেন্স ক্যাপসুলে কোন টিস্যু পাওয়া যায়? স্কোয়ামাস আবরণী টিস্যু। এবার দেখো কিউবডাল আবরণী টিস্যু। এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির, তাই কিউবডাল। কোষগুলোর দৈর্ঘ্য বস্তু উচ্চতা প্রায় সমান, যেমন বৃক্কের সংগ্রাহক নালিকা। তাহলে বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন টিস্যু পাওয়া যায়? বৃক্কের সংগ্রাহক নালিকা কিউবডিয়াল বা ঘনাকৃতির আবরণী টিস্যু পাওয়া যায়। এরপরে দেখো কলামনার আবরণী টিস্যু। এই টিস্যু কোষসমূহ স্তম্ভের মতো সরু বা লম্বা। প্রাণীর অন্ত্রের অন্তর্প্রাচীর কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ ও শোষণের কাজ করে থাকে। প্রাণীদের ভিত্তিপর্দার উপর সজ্জিত কোষগুলোর সাথে এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রহনালিকা ও অন্তঃপ্রাচীর। এটা সাধারণ আবরণী টিস্যু দেখা যায়। তাহলে সেট্রিফাইড আবরণী টিস্যু 3 প্রকার, একটা হচ্ছে সেট্রিফাইড, একটা হচ্ছে সিউডো সেট্রিফাইড আবরণী টিস্যু, আর একটা হচ্ছে কি 3 প্রকার, একটা হচ্ছে সরি আবরণী টিস্যু 3 ভাগে ভাগ করে, একটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, একটা হচ্ছে সেট্রিফাইড আবরণী টিস্যু, আর একটা হচ্ছে সিউডো সেট্রিফাইড আবরণী টিস্যু। তাহলে ভিত্তিপর্দার উপকোষগুলো এক স্তরে সজ্জিত, এদের কি উদাহরণ? বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহী নালিকা। ওরা হচ্ছে সেট্রিফাইড আবরণী টিস্যু। ভিত্তিপর্দার উপকোষগুলো একাধিক স্তরে সজ্জিত, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না, এই যে তাই একে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলে। ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে মানে আসবে এমসিকিউ ইনশাল্লাহ। সেট্রিফাইড আবরণী টিস্যু হচ্ছে ওপর নাম কি? ট্রানজিশনাল আবরণী টিস্যু। উদাহরণ হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। তাহলে আমাদের ত্বক কি দিয়ে তৈরি? সেট্রিফাইড আবরণী টিস্যু দিয়ে তৈরি। এরপরে দেখো সিউডো সেট্রিফাইড আবরণী টিস্যু। এই টিস্যু কোষগুলো ভিত্তিপর্দার উপর এক স্তরে বিন্যস্ত থাকে। উদাহরণ হচ্ছে ট্রাকিয়া। এটাও মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে সিউডো সেট্রিফাইড মানে এখানে বায়োলজি যদি সিউডো দেখো, সিউডোর মানে হচ্ছে ফলস, মানে ভ্রান্ত আবরণী টিস্যু। তাহলে সিউডো সেট্রিফাইড আবরণী টিস্যু হচ্ছে উদাহরণ হচ্ছে ট্রাকিয়া। এরপরে দেখো এই যে আমাদের এই যে আবরণী টিস্যুগুলো আছে, এগুলো আবার বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপান্তরিত হতে পারে। এটা হচ্ছে সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, এরপরে হচ্ছে ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু, জননাঙ্গের আবরণী টিস্যু, গ্রন্থি আবরণী টিস্যু।
সিলিয়াযুক্ত আমন টিস্যু কোনগুলো? মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালী প্রাচীরে দেখা যায়। তাহলে আমাদের শ্বাসনালী যেমন ট্রাকিয়া, এগুলোতে কোন ধরনের প্রাচীর দেখা যায়? সিলিয়াযুক্ত আবরণ প্রাচীর। এগুলো ঠাটো মুখস্থ করবো, মুখস্থ ছাড়া গতি নেই। বায়োলজি মানে মুখস্থ, বুঝে বুঝে মুখস্থ করবো। এরপর আছে ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, হাইড্রার এন্ডোডার্মে থাকে। এরপর আছে ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু, হাইড্রার এন্ডোডার্ম এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে দেখা যায়। এরপরে দেখো ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু পড়লাম আমরা, হাইড্রা এন্ডোডার্ম। এরপর হচ্ছে ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু, হাইড্রা এন্ডোডার্ম মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে যাবে। জননাঙ্গের আবরণী টিস্যু, বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু যা শুক্রাণু এবং ডিম্বাণু কোষ থেকে উৎপন্ন হয়। তাহলে জননাঙ্গের আবরণী টিস্যু বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু যা শুক্রাণু এবং ডিম্বাণু থেকে তৈরি হয়, যারা প্রজননে অংশগ্রহণ করে পর্যায়ে দ্বারা অক্ষুণ্ণ হবে। আর গ্রন্থি আবরণী টিস্যু রস নিঃসরণ, এগুলো এত ইম্পর্টেন্ট না, মনোযোগগুলো এগুলো দাগাই দিয়েছে, এগুলো মুখস্থ করে ফেলবো তোমরা। এরপর হচ্ছে আমাদের যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যোজক বা কানেকটিভ টিস্যুতে মাতৃকার ম্যাট্রিক্সের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে, কোষের সংখ্যা কম। গঠন এবং কাজের ভিত্তিতে কোষ তিন ধরনের, যথা যোজক টিস্যু কোন ধরনের বা কানেকটিভ টিস্যু তিন ধরনের, সবগুলো বেশিরভাগ দেখবে তিন ধরনের। তাহলে ফাইব্রাস যোজক টিস্যু বা ফাইব্রাস কানেকটিভ টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু, আর হচ্ছে কোমল অস্থি বা কার্টিলেজ। ফাইব্রাস যোজক টিস্যু হচ্ছে, এরা যোজক টিস্যুর দেহত্বকে পেশির মধ্যে থাকে, মাতৃকার বিভিন্ন তন্ত্র আধিক্য দেখা যায়। স্কেলেটাল আবরণী টিস্যু থেকে এগুলো মনে রাখবো, মস্তিষ্ক, মেরুরজ্জ, ফুসফুসের হৃৎপিণ্ড, এরকম দেওয়ার নরম ও নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে। এরপরে গঠনের ভিত্তিতে স্কেলেটাল যোজক টিস্যু আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে কোমল অস্থি আর একটা কার্টিলেজ, আর একটা হচ্ছে অস্থি। তাহলে কোমল অস্থি কি? কোমল অস্থি হচ্ছে এক ধরনের নমনীয় স্কেলেটাল যোজক টিস্যু, মানুষের নাক এবং কানের পিয়া কোমল অস্থি দিয়ে তৈরি। তাহলে মানুষের নাক এবং কানের পিয়া কি দিয়ে তৈরি? কোমল অস্থি দিয়ে তৈরি। এরপর হচ্ছে আমাদের অস্থি। অস্থি বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর ও নমনীয় স্কেলেটাল কানেকটিভ টিস্যু, এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে। মাঝের যে হাড়গুলো আছে এগুলো কি থাকে? ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থি শক্ত বা দৃঢ়তা প্রদান করে। এটা মনে রাখবে, অস্থি দৃঢ়তা প্রদান করে কোন উপাদানটা? এটা হচ্ছে ক্যালসিয়াম। এরপরে দেখি আমরা, এরপর হচ্ছে তরল যোজক টিস্যু বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। তরল টিস্যুর মাতৃকা তরল, মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরে দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখে। তাহলে রক্ত জমাট বাঁধায় ইম্পর্টেন্ট, রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখে কোন টিস্যু? তরল যোজক টিস্যু বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। আবার তরল যোজক টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিক। তাহলে এখন আমরা রক্ত, এই যে রক্তটা মুখস্থ করবো, এটা কিন্তু প্রতিবার এখান থেকে এমসিকিউ আসে, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আসে, টিএম বা ঠাটা মুখস্থ করবো এগুলো। রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল যোজক টিস্যু, ধমনীর শিরা কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয় রক্ত অভ্যন্তরীণ প্রবন্ধনে অংশগ্রহণ করে। রক্তের উপাদান দুইটি, একটা হচ্ছে রক্তরস যা 55% থাকে, আর একটা রক্তকোষ হচ্ছে 45%। এটা পরে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে কিন্তু, এগুলো বারবার বলতেছি তোমাদের, নোট করে রাখবো একটা জায়গায় বা বইয়ে নোট করে দেবো, হাইলাইটেড দিয়ে দাগিয়ে রাখবো। তাহলে রক্তের উপাদান দুটি, একটা হচ্ছে রক্তরস, রক্তরস 50% থাকে রক্তরস থাকে 55% বা 55%, আর রক্তকোষ থাকে 45%। রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের তরল অংশ, ঈষৎ হলুদাভ। তাহলে প্লাজমার রং কি? হলুদাভ। প্রায় 91 থেকে 92% অংশ পানি এবং 8 থেকে 9 অংশ জৈব অজৈব পদার্থ। রক্তরসে বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ থাকে। এবার হচ্ছে রক্তরস তিন ধরনের, একটা হচ্ছে লোহিত রক্তরস বা এরিথ্রোসাইট বা আরবিসি যেটাকে বলি আমরা, হচ্ছে শ্বেত রক্তকোষ বা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল, সংক্ষেপে ডাব্লিউবিসি বলে থাকি আমরা, আর একটা হচ্ছে অনুচক্রিকা বা ব্লাড প্লেটলেট। তাহলে রক্তকোষ কিন্তু ওই ধরনের তিন ধরনের, একটা হচ্ছে লোহিত রক্তরস বা রক্তকোষ বা আরবিসি, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেট। যেমন লোহিত রক্তকোষ হিমোগ্লোবিন, এই যে আরেকটা ইম্পর্টেন্ট হিমোগ্লোবিন নামক যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়। তাহলে কিসের কারণে রক্ত লাল হয়? হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে হিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে। তাহলে হিমোগ্লোবিনের সাথে কি যুক্ত হয়? অক্সিজেন যুক্ত হয়ে হিমোগ্লোবিন নামক যৌগ গঠিত হয়, আর সেটা শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকোষ বা ডাব্লিউবিসি কি করে? জীবাণু ধ্বংস করে, দেহে প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়,
মানব দেহে বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকোষ দেখা যায়। আর অনুচক্রিকা কী করে আমাদের? অনুচক্রিকা আমাদের রক্ত জমাট বাঁধায় অংশ নেয়। তাহলে তোমাদের এমসিকিউতে বলবে রক্ত জমাট রক্তকোষটি অংশগ্রহণ করে, তাহলে বলবা অনুচক্রিকা। রক্ত জমাট বাঁধায় অংশ নেয় হচ্ছে অনুচক্রিয়া। এরপর হচ্ছে আমাদের লসিকা। লসিকা কি? মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে ইন্টারসেলুলার বেস যেটাকে বলে, সেটা জলীয় পদার্থ জমা হয়, যেটাকে আমরা লসিকা বলি। এগুলো ছোট নালীর মাধ্যমে সংগ্রহিত হয়। আর যে নালিকাতন্ত্র গঠন করে তাকে লসিকাতন্ত্র বা লিম্ফ্যাটিক সিস্টেম বলে। লসিকা ঈষৎকারীও হলুদ বর্ণের আমরা করছি, এরা রোগ প্রতিরোধী কোষ থাকে, এদের লসিকা কোষ বা লিম্ফয়েড সেলও বলে। এরপর হচ্ছে আমাদের পেশি টিস্যু। এই যে এটা মাস্ট সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা তোমরা ঠাটা মুখস্থ করবে, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে। পেশি টিস্যু কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, এখান থেকে বারবার প্রতিটা বারই প্রশ্ন আসে, 3 মার্ক বা 4 মার্কে দিয়ে দেয়। তাহলে এটা ভালো করে মুখস্থ করবে তোমরা। দেখি আমরা পেশি টিস্যু। ভ্রূণীয় মেসোডাম থেকে সংকোচন তৈরি সংকোচন ও প্রসারণকারী বিভিন্ন ধরনের টিস্যুকে কী বলে? পেশি টিস্যু বলে। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। পেশি টিস্যু কোষগুলো সৌর, লম্বা এবং তন্তুময় হয়ে থাকে। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরাকাটা থাকে তাদের ডোরাকাটা বেশি, আর ডোরাবিহীন তন্তুকে মসৃণ বেশি। তাহলে মসৃণ বেশি কি থাকে না? ডোরা থাকে না। পেশি কোষের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন এবং অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। অবস্থান গড়ানো কাজের ভিত্তিতে পেশি টিস্যু আবার 3 ধরনের। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃৎপেশি। এই যে এই 3টা মাস্ট পাবো। ঐচ্ছিক পেশি দিয়ে দেয়, ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি পার্থক্য দিতে পারে এখান থেকে, ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বর্ণনা দিতে পারে, চিত্র সহায়ক বলতে পারে, বা হৃৎপেশি দিতে পারে 4 মার্কের। মানে অনেক ইম্পর্টেন্ট। মোস্ট এই চ্যাপ্টার থেকে আর কিছু না পড়ে বেশি দেখি চ্যাপ্টার এটা একটু পড়বো, ঠাটা মুখস্থ করে ফেলবো। দেখি আমরা ঐচ্ছিক পেশি দেখি। এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত ও প্রসারিত হয়। মানে ঐচ্ছিক পেশি আমরা ইচ্ছা অনুযায়ী সঞ্চালন প্রসারণ করতে পারি। ঐচ্ছিক টিস্যু কোষগুলো নলাকার, শাখাবিহীন, আড়াআড়ি ডোরাযুক্ত। এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। তাহলে একাধিক নিউক্লিয়াস কোন পেশিতে পাওয়া যায়? ঐচ্ছিক পেশিতে। এই পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে। মানে আমাদের যেমন মানুষের হাতের পেশি, পায়ের পেশি, এগুলো আমরা নিজের ইচ্ছা অনুযায়ী সঞ্চালন প্রসারণ করতে পারি। যে সময় সরাতে পারি, আবার নাড়াতে পারি। তাহলে আমাদের হাত পায়ের পেশিগুলো কীতে তৈরি? ঐচ্ছিক পেশিতে তৈরি। এখন ঐচ্ছিক পেশির চিত্রটা দেখাতে মানে চিত্র সহ তোমাদের রাখতে হবে পরীক্ষায়। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ঐচ্ছিক পেশি। এই যে লম্বা লম্বা দাগ দেখতেছো, এগুলো হচ্ছে মায়োফিব্রিল, আর এগুলো হচ্ছে যেটা হচ্ছে সার্কুলাম। এগুলো হচ্ছে সার্কুলাম। এগুলো ঐচ্ছিক পেশি আমাদের দেওয়া শেষ। এবার হচ্ছে অনিচ্ছিক পেশি। এই যে এই পেশি টিস্যুর সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন। তাহলে অনিচ্ছিক পেশির সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছাধীন নয়। এই টিস্যু কোষগুলো মাকো আকৃতি, এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না, পিছনের পেশিকে মসৃণ পেশি বলে। তাহলে অনিচ্ছিক পেশি কোন ধরনের পেশি? মসৃণ পেশি। মেরুদণ্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিক নালী, প্রাচীরে অনিচ্ছিক পেশি থাকে। যে রক্তনালী, পৌষ্টিক নালী, এগুলো কিন্তু আমাদের নড়াতে পারে না বা আমাদের ইচ্ছা অনুযায়ী সঞ্চালন করতে পারে, এগুলো অনিচ্ছিক পেশি দিয়ে বলি। এই যে অনিচ্ছিক পেশি প্রধান দেহের অভ্যন্তরীণ অঙ্গাদি সঞ্চালন অংশ, যেমন খাদ্য হজম প্রক্রিয়া, অন্ত্রের ক্রমসংকোচন। তাহলে অনিচ্ছিক পেশি চিত্রটা দেখে আমরা, এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। এই যে এটা দেখতে অনেকটা মাকো আকৃতির না? ঐচ্ছিক পেশি মাকো আকৃতি। এদের গায়ে যে এরকম ডোরাকাটা দাগ থাকে না। ঐচ্ছিক পেশিতে কিন্তু দাগ ছিল ডোরাকাটা, কিন্তু অনিচ্ছিক পেশিতে দাগ না থাকে, এরা মসৃণ হয়ে থাকে। এটা হচ্ছে এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে মায়োফিব্রিল, এটা হচ্ছে সার্কুলাম। এবার আমরা হৃৎপেশি দেখি। এই যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এটা হৃৎপেশি। এটা কিন্তু প্রত্যেক বাড়ি দিয়ে দেবো, কিন্তু মুখস্থ করে ফেলবো তোমরা। এই যে এই পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি। এই টিস্যু কোষগুলো নলাকৃতি, অনেকটা ঐচ্ছিক পেশির মতো শাখান্বিত এবং আড়াআড়ি দাগযুক্ত। এই টিস্যু কোষগুলোর মধ্যে এই যে এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ দিয়ে দেবে, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও এদের কাজ অনিচ্ছিক পেশির মতো। এটা কিন্তু একটা বস লাইন চ্যাপ্টার, তোমার 2 মার্কে দিতে পারে। কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও অনিচ্ছিক পেশির মতো নয় কেন? 2 মার্কে দিয়ে দিতে পারে, এটা মুখস্থ করবে। হ্যাঁ, এরপর দেখি আমরা তাই একে ঐচ্ছিক অনিচ্ছিক পেশিও বলে। এরপর দেখো কার্ডিয়াক পেশি কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে।
হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত ও প্রসারিত হয়। মানব ভ্রূণ সৃষ্টি একটি বিশেষ পর্যায় থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হৃৎপিণ্ডে কার্ডিয়াক পেশি নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত হয়, দেহের মধ্যে রক্ত চলাচল প্রক্রিয়া সচল রাখে। তাহলে হৃৎপেশি তোমরা বুঝতে পারছো। হৃৎপেশির চিত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আঁকবা তোমরা, আমি এঁকে দিই দাঁড়াও একবার, আগে দেখাই ফেলি। এখানে এই যে এখানে দাগ দেখতেছো, ডোরাকাটা দাগের মধ্যে হচ্ছে একটা ডিস্ক দেখতে পারো, ডিস্কের মতো। এগুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা হচ্ছে হৃৎপেশির নিউক্লিয়াস। এই যে অনেকটা সেম হৃৎপেশির মতো ডোরাকাটা দাগ। এই যে ডোরাকাটা দাগ আছে, এটা হচ্ছে সার্কুলামা, এটা হচ্ছে মায়োফাইব্রিল। তাহলে তোমরা বুঝতে পারছো হৃৎপেশি। এগুলো কিন্তু অনেক সহজ, একটু প্র্যাকটিস করলে তোমরা পারে যাও। তারপর আমি একটা হৃৎপেশিটা চিত্র এঁকে দেখেছি, যেহেতু এটা ইম্পর্টেন্ট অনেক। নিচে দেখো চিত্রটা দেখে আমি একটা দাগ দিয়ে দিব সেভাবে। তোমরা হাতায় প্র্যাকটিস করবে। আমরা ডোরাকাটা দাগগুলো দিয়ে দেবো। এভাবে কানেক্ট করে দিব এগুলো। এরপর আমরা ইন্টারক্যালেটেড ডিস্কগুলো দিয়ে দেবো। প্রত্যেক জায়গায় দিয়ে দেবো। ডিস্ক দেওয়া ভুল করবা কিন্তু, এটাই মেইন। ডিস্কগুলো দিয়ে দিলাম আমরা, এরপর নিউক্লিয়াসগুলো দিয়ে দেবো। এটা হয়ে গেল আমাদের হৃৎপেশি। হৃৎপেশি, তাহলে হৃৎপেশি তোমরা বুঝতে পারছো, এটা প্র্যাকটিস করবো তোমরা বাসায়। এরপরে হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক, তারপর আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু, লাস্ট ইম্পর্টেন্ট টপিক স্নায়ু টিস্যু। এই যে স্নায়ু টিস্যুর চিত্রটা, এই যে দেহের বিভিন্ন সংবেদী কোষ, নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরনের সমন্বয়ে গঠিত। এরা আমাদের বিভিন্ন উত্তীয় পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে মস্তিষ্কে বহন করে, মস্তিষ্কে বিশ্লেষণ বা সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে। নিউরন দুইটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে আমাদের কোষ দেহ, আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আবার দুই ধরনের, একটা হচ্ছে আমাদের অ্যাক্সন আর একটা হচ্ছে ডেনড্রাইট। তাহলে চিত্রটা দেখে আমরা এটা প্র্যাকটিস করবো চিত্রটা বাসায়। এই যে এটা হচ্ছে আমাদের ডেনড্রাইট, দেখতেছো। এটা হচ্ছে কোষ দেহ, যে এটা হচ্ছে কোষ দেহ, এটা মাঝখানের যে এটা হচ্ছে নিউক্লিয়াস আমাদের, এটা হচ্ছে কোষ দেহ। এই যে এটা দেয়ালে যে মধ্যে দেখতেছে, এটা হচ্ছে অ্যাক্সন। আর এই যে সুতার মতো একটা যে বের হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের রেনভিয়ারের পর্ব। আর একজনের নিচ থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয়েছে, এটা হচ্ছে একজনের প্রান্ত। এখান থেকে উদ্দীপনাগুলো নিউরনের মাধ্যমে পরিবাহিত হয়। এটা হচ্ছে আমাদের নিউরন। এখন আমরা স্লাইডে গিয়ে নিউরনের কাজগুলো করি। এই যে স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত, আমরা দেখে আসলাম। একটি আদর্শ নিউরনে কয়টি অংশ থাকে? 3টি অংশ। একটা হচ্ছে কোষ দেহ, একটা হচ্ছে ডেনড্রাইট, আর একটা হচ্ছে অ্যাক্সন। কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে কি বলে? ডেনড্রন। যেগুলো দেখছিলাম আমরা এভাবে, এটা হচ্ছিল নিউক্লিয়াস। এভাবে একটা প্রলম্বিত অংশ দেখছিলাম, এগুলো হচ্ছে ডেনড্রাইট। এটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাক্সন আমাদের, আর নিজের শাখা প্রশাখাগুলো বের হয়ে গেছে, এগুলো হচ্ছে অ্যাক্সনের প্রান্ত। ডেনড্রন থেকে যে শাখা বের হয় এগুলো হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রন থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয়েছে এগুলো হচ্ছে ডেনড্রাইট। নিউরনের কোষ দেহ থেকে পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, তাকে অ্যাক্সন বলেছে। তারপর পরপর দুটি নিউরনের প্রথমটি অ্যাক্সন, পরটি ডেনড্রাইটের সাথে স্নায়ুসিদ্ধ হয়ে গঠিত হয়, তাকে সিনাপস বলে। তাহলে সিনাপস তোমাদের এক মার্কে দিতে পারে, ক মার্কে এটা মুখস্থ করে ফেলবো।
এরপর প্রাণীদের স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন অংশে কাজ নিয়ন্ত্রণ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন। এদের স্নায়ু টিস্যু কাজ হচ্ছে স্মৃতি রক্ষা এবং কাজ করা, বিভিন্ন অংশের মধ্যে কাজ নিয়ন্ত্রণ করা এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করা। তাহলে এটা হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু কাজ। তাহলে আজকে আমাদের পাঠ শেষ হয়ে গেছে। অনেক একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল আমাদের। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো। আর তোমাদের মতামতগুলো ক্লাসটা ভালো লাগতে থাকলে তোমরা কমেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর রিভিউগুলো দিয়ে দিবা ফেসবুক পেজে আমাদের। সো আর নোটগুলো সাবমিট করে দিবা আমাদের গ্রুপে। ধন্যবাদ সবাইকে।